ওয়েলকাম। আমি দেবাশিস সাহা। আমি তোমাদের সামনে এসেছি আজকে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের হিস্ট্রি নিয়ে একটু আলোচনা করে আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে মারাঠা মারাঠা পেশোয়া। ক্লিয়ার? মারাঠা পেশোয়া নিয়ে আমি একটু আলোচনা করবো। আমি বিগত যে দিনগুলোতে ক্লাস করেছিলাম, সেই ইউটিউব চ্যানেলে আমি আন একাডেমির পক্ষ থেকে আমি ন্যাশনাল মুভমেন্টের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক পড়েছিলাম। যেমন আমরা বলি তোমাদেরকে যে গান্ধী, তাই তো, গান্ধিয়ানা ফেজ আমি পড়েছিলাম একটা ক্রোনোলজি করে, তার জীবনের ইভেন্ট গুলো নিয়ে আমি 4টে পর্বে ক্লাস করেছিলাম। নেক্সট আমি করেছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটাও আমি 4টে পর্বে করেছিলাম। এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলি যে আমাদের ন্যাশনাল মুভমেন্টের আরেকটা বড় দিক হচ্ছে আমাদের ওই বুকস অ্যান্ড অথর্স। ঠিক আছে? এই ন্যাশনাল মুভমেন্টের ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স গুলো করেছি। এবং সেই সঙ্গে সঙ্গে বলি শুধু বুকস অ্যান্ড অথর্সই নয়, আমরা সঙ্গে হচ্ছে ইম্পর্টেন্ট নিউজ পেপার জার্নাল, এটারও আমরা ক্লাস করেছি। এবার বলে দিই, ইন্ডিয়ান হিস্ট্রি আমরা পড়েছিলাম হচ্ছে কুষাণস, সাতবাহন ডাইনেস্টি এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা ফেজ আমরা পড়েছিলাম। এবারে আমাদের যে ইম্পর্টেন্ট জায়গাটা, সেটা হচ্ছে মারাঠা পেশোয়া। বাই দা ভাই, তার আগে আমি একটু নিজের পরিচয় দিই। আমি দেবাশিস সাহা। আমি দীর্ঘদিন একটা বড় প্রতিষ্ঠান, সরকারি চাকরি মানে তালিম দেওয়ার একটা বড় প্রতিষ্ঠানে আমি চাকরি করেছিলাম। এবং সেখানে আমি হিস্ট্রি ডিপার্টমেন্টের ডব্লিউবিসিএস এবং আইএস বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম। কিন্তু বর্তমানে আমি এখানে আন একাডেমিতে, এবং যেটা আমরা খুব ভালোভাবে এনজয় করছি, সেটা হচ্ছে এখানকার স্টুডেন্টস কোয়ালিটি। এবং আরেকটা কথা আমি বলে রাখি, বাই দ্য বাই, যে স্টুডেন্টসরা এখনো পর্যন্ত আন একাডেমির সাবস্ক্রিপশন করেনি, কেবলই মাত্র আমাদের স্পেশাল ক্লাসগুলো করছে, তাদের উদ্দেশ্যে আমি বলি তারা যেন অবিলম্বে সাবস্ক্রিপশনটা করে। তার কারণ আমাদের ব্যাচ কোর্স শুরু হয়ে গেছে অনেকদিনই, আবার নতুন করে সে ব্যাচ কোর্স করতে পারবে যদি ভর্তি হয়। এবং ব্যাচ কোর্সের সঙ্গে সঙ্গে আমাদের ডব্লিউবিসিএস এর মেইন আইসিডিএস, ক্লিয়ার, পিএসসি মিসলেনিয়াস, এই কোর্সগুলো কিন্তু আমাদের দেওয়া হচ্ছে। ক্লিয়ার? তাই আর দেরি নয়, তোমাদের ভর্তি হতে আমি বলি। কারণ সামনে দুর্গাপুজো, এবং দুর্গাপুজো থাকলে আমাদের জামা কাপড় কেনার জন্য একটা হাতে টাকা আসে। সেই টাকাটা দিয়ে জামা কাপড় না কিনে আমার মনে হয় আন একাডেমিতে সাবস্ক্রিপশন নেওয়া সবচেয়ে ভালো হবে। তার কারণ আমি এই কারণেই বলি যে কোভিড-19 যেভাবে স্প্রেড করেছে, সেখান থেকে ঘরের বাইরে বেরিয়ে এই গ্যাদারিং এর মধ্যে থাকা মানে একটা বিরাট রিস্কের ব্যাপার। এবং এই রিস্ক ফ্যাক্টরটা কাটাতে আমার মনে হয় যে তোমাদের বাইরে না বেরিয়ে ঘরের লোকজনদের সঙ্গে একটা উৎসব করে থাকা উচিত। এবং তোমরা যেটা করতে পারো, সেই টাকাটা তোমার কাপড় দিয়ে কিনবে, প্লাস টিউশন খরচা বা যে কোনো কিছু দিয়ে, যে একটা সামান্য সঞ্চয় আছে, সেই টাকা দিয়ে তোমরা ভর্তি হয়ে যাবে। ক্লিয়ার? একটা সুযোগ তোমরা এখানে পাবে, সেই সুযোগটা আমি একটু বলে দিই। ভর্তি হলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে যদি আমাদের টিচারদের নামে তোমরা করাও। যেমন আমি এখানে ডিএসএ স্যার, দেবাশিস সাহা স্যার, ডিএসএ স্যার কোড আছে, সেটা দিয়ে যদি এনরোল করো, সাবস্ক্রিপশন নাও, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। 10% ডিসকাউন্ট, এবং সঙ্গে যদি আগের কিছু ক্লাস করা থাকে, তার সঙ্গে আরো কিছু তোমাদের অ্যাড হবে নাম্বার। ক্লিয়ার? প্লাস পয়েন্ট, তাই তো? তাই তোমাদের সেখানে দেখা যাচ্ছে 15 থেকে 16% পর্যন্ত তোমরা ছাড় পেয়ে দেবে। যাই হোক, আর দেরি নয়, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো যে অ্যাপ্লাই দিস কোড DSS and get 10% ডিসকাউন্ট, এটা পরিষ্কার করে দেওয়া আছে। এবং এই যে একটা দেখতে পাচ্ছ লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা থেকে তুমি 1 বছরের করবে বা 2 বছরের করবে, তার একটা পুরোপুরি লিস্ট দেওয়া আছে। আমার যেটা মনে হয়, বিলম্বে দেরি না করে তোমরা 2 বছরের করে নাও। 2 বছরের করলে সাবস্ক্রিপশনে প্রচুর সুবিধে। তোমাদের যত এডুকেটরের ক্লাস আছে তোমরা করতে পারবে, মক টেস্ট দিতে পারবে, এবং সেটা 2 বছর মানে দারুণ ব্যাপার। ক্লিয়ার? আমি আরেকটা কথা বলি, দেখো পুজো প্রত্যেক বছরই আসবে, কিন্তু চাকরির বয়সটা চলে গেলে কিন্তু সত্যি জীবনে হাউতাস করতে হবে। তাই আর দেরি নয়, তোমরা অবিলম্বেই ভর্তি হয়ে যাও আমাদের আর্ট একাডেমির ক্লাস। ক্লিয়ার? আমি আরো একটা জিনিস দেখাই তোমাদের। দেখো এখানটা আমার পরিচয় দেওয়া রয়েছে, আমি আরেকটা পরিচয় আমি দিইনি, অথর অফ ডব্লিউসিএস অপশনাল হিস্ট্রি। আমাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে নতুন সিলেবাসের যে ডব্লিউসিএস এর অপশনাল বই হয়, সেটা আমি লিখেছি। এবং আমার এখানে যে কোডটা আছে ডিএসএস এর, সেই কোডটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। ক্লিয়ার? যাই হোক, এবার আমরা শুরু করবো হচ্ছে মারাঠাদের হিস্ট্রি। ক্লিয়ার? আমি পেশওয়াদের একটা পর্ব আমি নিয়ে নিয়েছি, যেখানে বালাজি বিশ্বনাথের কথা পুরোপুরি বলা হয়েছিল, এবং বালাজি বিশ্বনাথের ছেলে বাজিরাও ওয়ান বা প্রথম বাজিরাওয়ের কথা আমি বলছিলাম। ক্লিয়ার? আমি আরেকটু রিক্যাপ বলে নিই।
অ্যাকচুয়ালি শিবাজির সময় প্রথম চালু হয়েছিল কি, শিবাজির সময় প্রথম চালু হয়েছিল আমাদের পেশোয়া বা একদম প্রধানমন্ত্রীর চাকরি। এবং পেশোয়া বা প্রধানমন্ত্রীর এই চাকরি যখন চালু হয় শিবাজির সময়, সেখানে আমরা দেখতে পাই মেরুপান তিম্বকজি পিংলে, ঠিক আছে, নামে একজন আমাদের ব্যক্তিকে প্রথম দেওয়া হয়েছিল এই পেশোয়া পদ। তারপরে এই পেশোয়া পদে অনেক লোকই এসেছে, কিন্তু স্পেশালি আমরা বালাজি বিশ্বনাথ থেকে পেশোয়া পদটা পড়ি, তার একটা কারণ আছে। কারণ বালাজি বিশ্বনাথের সময় থেকেই এই পেশোয়া পদটা হেরিডিটারি বা বংশানুক্রমিক হয়ে যায়। ক্লিয়ার? মনে থাকবে এটা। এবং তাদের মধ্যে শ্রেষ্ঠ পেশোয়া ছিলেন কে? বাজিরাও বান। ক্লিয়ার? এবং আমি একটা ছকের মাধ্যমে শিখিয়ে দিয়েছিলাম যে বালাজি বিশ্বনাথ যদি পেশোয়াশিপের একটা মাথা হয়, তাহলে বাজিরাও ওয়ান হচ্ছে লেজের অংশটা, মানে পেট থেকে লেজের অংশ। এবার এই দুটোকে জুড়ে দিলে একটা গোটা মাছ পাওয়া যায়। সেই গোটা মাছটা হচ্ছে আমাদের বালাজি বাজিরাও। দেখো, বালাজি বিশ্বনাথের বালাজিটা নিল, আর আমাদের বাজিরাওয়ের, তাই তো, বাজিরাওয়ের, আমাদের বালাজি বাজিরাওয়ের, মানে বাজিরাওয়ের আমাদের সেই অংশটা নিয়ে কি হয়ে গেল, যে বালাজি বাজিরাও। ক্লিয়ার? বোঝা গেল? বালাজি বিশ্বনাথের বালাজিটা নিল, আর বাজিরাওয়ানের বাজিরাওটা নিয়ে কি হয়ে গেল, গোটা মাছটা হলো বালাজি বাজিরাও। ক্লিয়ার? ইনি কিন্তু আবার নানা সাহেব নামেও পরিচিত ছিলেন। ক্লিয়ার? এবার ওনার পুত্র কে এলো? ওনার পুত্র হচ্ছে মাধব রাও। ক্লিয়ার? মাধব রায়ের মাঝখানে কে এলো? মাধব রায়ের মাঝখানে ট্রাভেল দিতে এলো হচ্ছে রঘুনাথ রাও। ঠিক আছে? এবং এই যে মাধব রাও মানে হচ্ছে শ্রীকৃষ্ণের ছোটবেলা, ধরে নিচ্ছি আমরা, তাকে বাধা দিয়েছিল কে? কংস, তাই তো, কংস মামা। সেরকমই কংস মামার মতো আরেকজন চরিত্র হলো রঘুনাথ রাও বা রাঘবা। এবং তারপরে এলো কে? আমাদের মাধব রাও নারায়ণ। ক্লিয়ার? এবং মাধব রাও নারায়ণের দুই ভক্ত ছিল। দুই ভক্ত কে কে? একজন বালাজি বিশ্বনাথ এবং আরেকজনকে আমাদের মাহাজি সিন্ধিয়া। ঠিক ধ্রুব আর প্রহ্লাদের মতো নারায়ণের ভক্ত ছিল। ক্লিয়ার? এবং তারপরে আমরা শেষ দেখতে পাচ্ছি কাকে? পেশোয়াদের শেষ হয়ে গেল বাজিরাও টু দিয়ে। ক্লিয়ার? একদম এই ছকটা, এই ফ্রেমটা তোমরা মনে রাখবে। এখানে বাজিরাও টু হচ্ছে কে? আমাদের ওয়ান কাইন্ড অফ শিশুপাল, তাই তো, যার সময় সবচেয়ে বেশি কি হয়েছিল, আমাদের এই যুদ্ধ বিগ্রহটা হয়েছিল ইংরেজদের সঙ্গে। এবং ইনি শেষ পেশোয়া, ওনার সময় পেশোয়াশি সম্পূর্ণ হয়ে চলে যায়। দারুণ একটা আকর্ষণীয় জায়গা, যেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। চলো আমরা শুরু করে দিচ্ছি। চলো, আমি কন্টেন্টটা ভালো করে দেখাই, তোমরা দেখো। কন্টেন্ট ভালো করে একটু লক্ষ্য করবে। তো এখানে আমার পরিচয় দেওয়াই আছে। এই বালাজি বিশ্বনাথ সম্পর্কে সম্পূর্ণভাবে আমি বলে দিয়েছিলাম, কিভাবে তাকে সাহু অ্যাপয়েন্ট করে এবং কিভাবে সে দক্ষ এবং শক্তিশালী হয়ে ওঠে। এবং তাকে বলা হয় মানে কি, ফাউন্ডার অফ সেকেন্ড মারাঠা এম্পায়ার। ঠিক আছে? আমাদের দ্বিতীয় মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? আর বাজিরাও ওয়ান কি? বাজিরাও ওয়ান হচ্ছে আমাদের ফাউন্ডার অফ সেকেন্ড ফাউন্ডার অফ মারাঠা এম্পায়ার। এটা মনে রাখবে, সেকেন্ড ফাউন্ডার অফ মারাঠা এম্পায়ার। তাহলে একবার সাম্রাজ্যটা দ্বিতীয় হলো, আর একবার ব্যক্তিটা দ্বিতীয় হলো। যাক, বাজিরাও ওয়ানে আমি অনেকটাই বলেছিলাম যে তার সময় পাঁচটা ভাগ হয়ে গেছিল মারাঠা সাম্রাজ্যের। নেতারা পাঁচটা ভাগে ভাগ করেছিল। একটা গায়কোয়াড় অফ বরোদা, একটা ভোসলে অফ নাগপুর, একটা হচ্ছে হোলকার অ্যাট ইন্দোর, একটা সিন্ধিয়া অফ গোয়ালিয়র, আর একটা পেশোয়া অফ পুনা। মনে রাখবে পাঁচটা ভাগ: গায়কোয়াড় অফ বরোদা, ভোসলে অ্যাট নাগপুর, হোলকার অ্যাট ইন্দোর, সিন্ধিয়া অফ গোয়ালিয়র, অ্যান্ড পেশোয়া অফ পুনা। সবসময় মনে রাখবে পেশোয়া পুনাতেই থাকে। ক্লিয়ার? শিবাজির সময় পুনা শক্তিশালী হয়েছিল। আর নাগপুরের পেঁয়াজ খুব বিখ্যাত, খুব ঝাঁঝালো। এবং ভোসলেরা এরকম ভাবে একটু ঝাঁঝালো টাইপের লোক। ঠিক আছে? যেমন আশা ভোসলের গানের গলায়, আশা ভোসলের গানের গলা কি আছে? ঝাঁঝ আছে। তাই ভোসলে এক নাগপুর। মনে থাকবে। যাই হোক, হলো, এখানে সব ভাবে দেওয়া আছে। বাজিরাও ওয়ান ডিফিটেড দ্য নিজাম অফ হায়দ্রাবাদ ইন দ্য ব্যাটল অফ বালাপুর, 1720 সালে। এটা খুব ইম্পর্টেন্ট। যাক, আমি এখান থেকে একটু বলে দিই। দেখো, হি লেড ইননাম্বারেবল সাকসেসফুল এক্সপেডিশনস
into North India to weaken the Mughal Empire and make the Marathas the supreme power in India. ক্লিয়ার? কি করলেন? নর্দার্ন দিকে মানে উত্তর দিকেও তার কিন্তু অভিযানটা চলতে থাকলো এবং সেখানে ভারতীয় সাম্রাজ্যের দুর্বলতার একটা সুযোগ নিলেন। কোথা থেকে? যখন দেখলেন মুঘল সাম্রাজ্যটা দুর্বল হয়ে পড়েছে। ক্লিয়ার? এবং সেখান থেকে মারাঠাদের সুপ্রিমেসি মানে মারাঠাদের একটা পাওয়ারটাকে কি করলেন? শক্তিটাকে অনেকটাই বাড়িয়ে ফেললেন। হলো হি ইন্ট্রোডিউস হিন্দু পাদপাত্রে মোস্ট ইম্পর্টেন্ট বহুবার ডব্লিউবিসিএস এর পিলি পরীক্ষায় এসছে হি ইন্ট্রোডিউস হিন্দু পাদপাত্রী এই হিন্দু পাদপাত্রের ব্যাপারটা একটু বোঝাই সেটা হচ্ছে মারাঠারা হিন্দু ছিল এবং তাদের সাম্রাজ্যে একটা হিন্দুত্ববাদ প্রচ্ছন্নভাবে নিয়ে আসেন কিন্তু এর মূল জায়গাটা মনে রাখবে সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সাম্রাজ্যবাদ ছিল তাই তো এবং উনি বলেছিলেন লেট আস স্ট্রাইক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ উইথারিং ট্রি অ্যান্ড দ্য ব্রাঞ্চেস উইল ফল অফ দেমসেলস মৃত শুষ্ক পায় গাছের কাণ্ডে যদি আমরা কুঠার দিয়ে আঘাত করি তাহলে গোটা গাছটাই ডালপালা সমেত পড়ে যাবে এবং ঠিক সেই সময় কি হবে মারাঠা ফ্ল্যাগ ফ্লাই ফ্রম কৃষ্ণা টু আটক এবং ঠিক সেই সময় মারাঠা সাম্রাজ্যের পতাকাটা কৃষ্ণা থেকে আটক পর্যন্ত উঠতে থাকবে এই কথাটি উনি বলেছিলেন বেশ চলে আসি তারপরে দেখো এখানটা লেখা আছে স্যার রিচার্ড টেম্পল হ্যাজ নেমড বাজিরাও ওয়ান অ্যাজ ফাইটিং পেশোয়া ফর দ্য ইনকার্নেশন অফ দ্য হিন্দু পাওয়ার ঠিক আছে এখানে বলে দিই একটু একজন ফিটিং পেশোয়া ছিলেন এবং সেখানে উনি কি করেছিলেন হিন্দু পাওয়ারটাকে উনি সবচেয়ে বেশি কি করেছিলেন শক্তিশালী করেছিলেন হলো এবং একজন সুটেবল লোক ছিল রিচার্ড টেম্পল একজন ব্রিটিশ ঐতিহাসিক তিনি কথাটা বলেছিলেন হি টোল্ড কিং শাহু অর শাহু লেট আস স্ট্রাইক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ উইথারিং ট্রি and the branches will fall of themselves that should be মারাঠা ফ্ল্যাগ ফ্লাই ফ্রম দ্য কৃষ্ণা টু আটক আমি আবারও বলে দিচ্ছি এই কোটেশনটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা দেয় ডব্লিউবিসিএস এসেছিল 2000 কোশ্চেনটা দিয়েছিল লেটার স্ট্রাইক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ উইথারিং ট্রি তার মানে কিরম বলছে মোগল সাম্রাজ্যটা একটা পচা গাছের গুড়ির মতো হয়ে গেছে সেই গোটা গাছটাতে যদি কুঠার দিয়ে আমরা আঘাত করি তাহলে গোটা গাছটা ডালপালার সময় পড়ে যাবে এবং ঠিক সেই সময় কি হবে মারাঠা সাম্রাজ্যে এমন উত্থান হবে যেখানে মারাঠা নদী হচ্ছে কৃষ্ণা থেকে আটক পর্যন্ত আমাদের মারাঠার কি বলে পতাকাটা উঠতে থাকবে ক্লিয়ার তাহলে মারাঠা সাম্রাজ্যটা কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত হবে কৃষ্ণা থেকে সিন্ধুর আটক পর্যন্ত বোঝা গেল এটা খুব রিমার্কেবল কোটেশন হিস্টোরিয়ান গ্র্যান্ডার হ্যাজ ডেসক্রাইবড হিম নেপোলিয়ন অফ দ্য মারাঠা রেস ক্লিয়ার তাকে কি বলেছিল নেপোলিয়ন অফ দ্য মারাঠা রেস মনে রাখবে historian Dr. Kaligingod Dotto described he may very well be regarded as the second founder এই যে second founder of the Maratha Empire এটা বিখ্যাত ঐতিহাসিক কালিঙ্গদ দত্ত এই কথাটা বলেছিল বাজিরাও ওয়ান defeated the Nizam of Hyderabad in the battle of Balapur in 1720 AD on 6 May 1720 AD the battle of Palkhet the Nizam was defeated by him and was forced to accept the terms treaty of মুঞ্জি অফ শিবগাঁও সন্ধি হলো 1728 সালে ক্লিয়ার 1731 পেশোয়া বাজিরাও ওয়ান ডিফিটেড দ্য নিজাম অফ হায়দ্রাবাদ ইন দ্য ব্যাটল অফ ধাবল ধাবলের যুদ্ধ তেমন ইম্পর্টেন্ট না সিজিএল পরীক্ষা যারা দেয় তাদের জন্য এটা আসে ধাবলের যুদ্ধে নিজামকে কে হারিয়েছিল বাজিরাও ওয়ান কোন সালে 1731 বাজিরাও ওয়ান ইজ ভেরি ক্লিনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য লাইফ অফ দ্য মুসলিম ড্যান্সিং গার্ল মুস্তানি বাই নেম এখানে একটা দারুণ ঘটনা আছে যে মুস্তানির সঙ্গে তার কি হয়েছিল আমাদের একজন দারুণ নৃত্যরতা একজন শিল্পী তার সঙ্গে বিয়ে হয়েছিল এই ঘটনাটা বহু পুরনো ঠিক আছে বুন্দেলখণ্ডের রাজা যখন আহমদ শাহ আবদালির আক্রমণে বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ঠিক সেই সময় ঘটনাটা ঘটছে ক্লিয়ার এবং সেই ঘটনাটা কি তিনি সাহায্য চান কার কাছ থেকে তিনি সাহায্য চান আমাদের হিন্দুস্তানের সবচেয়ে বড় বীর পুরুষ বাজিরাও ওয়ানের কাছে এবং বাজিরাও ওয়ান সে আক্রমণ রুখে দেয় এবং তার জন্য বুন্দেল রাজ খুশি হয়ে তাকে ডাকেন রাজপ্রাসাদে বহু হিরে জহরত তাকে উপহার দেয় বাজিরাওয়ান সব ফিরিয়ে দেয় যখন বাজিরাওকে যখন প্রাসাদ ঘুরিয়ে দেখানো হয় তখন বাজিরাওয়ের চক্ষু গোচর হয় একজন কে একজন শিল্পী একজন মহিলা যিনি নাচ করছেন তারপরে ছবি আঁকছেন তারপরে দেখা যাচ্ছে তিনি ঘোড়ায় চড়ছেন ক্লিয়ার তার একই অঙ্গে অনেক রূপ যেটা দেখে তিনি মোহিত হয়ে যান এবং মোহিত হয়ে বললো হ্যাঁ নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে একটা নজরানা বা পুরস্কার নেব সে পুরস্কারটা কি এই ভদ্রমহিলাকে আমি বিয়ে করতে চাই অলরেডি তিনি কাশিবাইকে বিবাহ করেছিলেন সেই কথা বুন্দেল রাজ বলেন তবুও কিন্তু তিনি রাজকুমার না থাকেন
এবং শেষ পর্যন্ত এই মাস্তানির সঙ্গেই তার বিবাহ হয়। ক্লিয়ার? এবং এটা নিয়েই কিন্তু সিনেমাটা ছিল, আমাদের সঞ্জয় লীলা বানশালী সিনেমাটা, বাজিরাও মাস্তানি। ক্লিয়ার? বোঝা গেল ইতিহাসটা? যাই হোক, the death of the Bajirao is very cleanly associated with the life of Muslim dancing girl Mustafa Mastani by name. Clear? The name of Hyderabad was defeated at the Battle of Bhopal. Battle of Bhopal এর ব্যাপারটা ছিল, and was forced to sign a convention by which agreed to pay war immediately of the 50 lakhs of rupees and granted Bajirao one whole of Malwa as also complete sovereignty of entire territory between the কি বললাম নর্মদা and the Chambol. He concluded the Treaty of Durai Sarai. Durai Sarai সন্ধি হয় নিজাম, by which he got মালোয়া and বুন্দেলখণ্ড, এবং সেখানে তিনি মালোয়া এবং বুন্দেলখণ্ডের উপরে একটা অধিকার বিস্তার করেন from later 1738. ক্লিয়ার? এই দুরাই সরাই পরীক্ষায় খুব দেয়। হি কনক্লুডেড ট্রিটি অফ দুরাই সরাই, যেখানে নিজামকে একদম সম্পূর্ণ রকমভাবে কোণঠাসা করে দিয়ে মালোয়া এবং বুন্দেলখণ্ডের উপরে তিনি তার অধিকার কি করেন, স্থাপন করেন। He sent his brother Chimmaji Appa for the conquest of মালওয়া। মালওয়া জয় করার জন্য, রাজপুতানার মালওয়া জয় করার জন্য তিনি তার ভাই চিন্নাজি আপ্পাকে পাঠান, এবং সেটা কি হয়, গিরদার বাহাদুর ছিলেন, গিরদার বাহাদুর দ্য ব্রাহ্মণ গভর্নর অফ মালওয়া। ঠিক আছে? এই গিরদার বাহাদুর যে ব্রাহ্মণ গভর্নর অফ মালওয়া, তিনি কি করে, চিম্মাজি আপ্পাকে প্রতিরোধ করতে যায়, কিন্তু আলটিমেটলি তিনি যুদ্ধে হেরে যান। এই যুদ্ধের নাম কি ছিল? দ্য ব্যাটল অফ Amizera, Battle of Amizera in 1728, Maratha. The Radar Bajirao I allowed the three Maratha Sardars, Odhaji Pawar, Madhavrao Holkar and Ranoji Sindhia. কি বললাম? ওধাজি পাওয়ার, রণজি হোলকার, রণজি সিন্ধিয়া এবং কি বললাম, রাও হোলকার, তিনজন। আবারও বলছি নাম দুটো, রণজি সিন্ধিয়া, ওধাজি পাওয়ার, আর হচ্ছে কি বললাম, মালহাস রাও। এদের ওপরে কিন্তু তিনি নির্ভর করেছিলেন। হয়ে গেল। সেট আপ অন সেমি ইন্ডিপেন্ডেন্ট মারাঠা স্টেটস অ্যাট ধার, ইন্দোর অফ গোয়ালিয়র। মনে থাকবে, এদের উপর নির্ভর করেই তিনি কি করেছিলেন, ইন্দোর এবং গোয়ালিয়রের উপর একটা আধিপত্য বিস্তার করেছিলেন। ক্লিয়ার? হয়ে গেল। তাহলে ফাইটার পেশোয়া কাকে বলা হয়? ফাইটার পেশোয়া বলা হয় আমাদের এই বাজিরাও খানকে। মনে থাকবে। আর ওয়ারিয়র পেশোয়া কাকে বলা হয়? সেটাও বাজিরাও খানকে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই পয়েন্টটা। এই যে শিবাজির মতো তিনি কি শিখেছিলেন, আমাদের সেই বিখ্যাত গেরিলা ওয়ারফেয়ার শিখেছিলেন। এবার আমরা আসছি বালাজি বাজিরাও। হলো, পপুলারলি হি ইজ নোন অ্যাজ নানা সাহেব। তিনি কিন্তু নানা সাহেব নামে পরিচিত ছিলেন। হি সাকসিডেড হিজ ফাদার অ্যাট দ্য এজ অফ 20। 20 বছর বয়সে তিনি তার বাবাকে কি করেন, তার বাবার উত্তরাধিকারী হলো। আফটার দ্য ডেথ অফ শাহু, শাহুর মৃত্যুর পর ম্যানেজমেন্ট অফ অল স্টেট অ্যাফেয়ার্স ওয়াজ লেফট ইন হিজ হ্যান্ডস। ক্লিয়ার? কি হলো, শাহুর মৃত্যুর পরে সমস্ত ম্যানেজমেন্টের দায়িত্ব কার হাতে পড়লো? আমাদের বালাজি বাজিরাওয়ের হাতে। হি অ্যাবলিশড হিন্দু পাদুপাতশাহী, মোস্ট ইম্পর্টেন্ট। কে চালু করেছিল হিন্দু পাদুপাতশাহী এবং কে নিঃশেষ করেছিল হিন্দু পাদুপাতশাহী, সেটা এখানে ভালো করে দেওয়া আছে। হি অ্যাপয়েন্টেড মেনি নন হিন্দু অ্যান্ড দ্য ফরেন সোলজার্স ইন দ্য মারাঠা আর্মি। তিনি তার সৈন্যবাহিনীতে প্রচুর নন হিন্দু এবং ফরেন সোলজার্সকে কি করেছিলেন, ঢুকিয়েছিলেন। দিস ব্যাডলি অ্যাফেক্টেড দ্য ন্যাশনাল, বলছে, ক্যারেক্টার অফ দ্য মারাঠা আর্মি। এটা কি করেছিল, আমাদের মারাঠা আর্মির ন্যাশনাল ক্যারেক্টারটা, জাতীয় চরিত্রটা কিন্তু কি করেছিল, নষ্ট করে দিয়েছিল। ঠিক আছে? ভীষণভাবে প্রভাবিত করেছিল। তার কারণ এখানে শুধুমাত্র মুসলিম সৈন্য নয়, পর্তুগিজ সৈন্য কিন্তু ঢোকানো হয়েছিল। দ্য গেরিলা ওয়ারফেয়ার ওয়াজ অলসো ডিসকার্ডেড ইন হিজ টাইম। গেরিলা ওয়ারফেয়ার তার সময় কি হয়েছিল, তার সময় তোমার চালু ছিল। হলো না, গেরিলা ওয়ারফেয়ার তার সময় চালু ছিল না, গেরিলা ওয়ারফেয়ারটা তার সময় আস্তে আস্তে কমতে থাকে।
ক্লিয়ার? মনে রাখবে, ডিউরিং হিজ টাইম মারাঠা সোলজার্স রঘুনাথ রাও, ঠিক আছে, মারাঠা সোলজার্স রঘুনাথ রাও রিচ দিল্লি অ্যান্ড এক্সপেল, বলছে আবদালিস এজেন্ট নাইব উদ্দৌলা, ঠিক আছে, তার সময় কি হলো, মারাঠা সোলজারদের মধ্যে রঘুনাথ রাও বললো রিস্ট দিল্লিতে পৌঁছালো এবং পুরোপুরি তাড়িয়ে দিল কাকে, পুরোপুরি আমাদের বহিষ্কৃত করলো বা তাড়িয়ে দিল আবদালি এজেন্ট, নাম ছিল তার নজিব উদ্দৌলা, ইন 1757 AD. The Maratha emperor became a puppet in the hands of the Maratha. তো মারাঠা এম্পায়ারটা কি হয়ে গেল, পুতুল হয়ে গেল কাদের হাতে, মুঘল এম্পায়ার বিকেম এ পাপেট, মুঘল আমাদের সম্রাট সম্পূর্ণ রকম ভাবে পাপেটে পরিণত হলো কার হাতে, মারাঠাদের হাতে। ডিউরিং হিজ টাইম এ পার্ট অফ হিজ পাঞ্জাব ওয়াজ দ্য আন্ডার অকুপেশন অফ আহমদ শাহ আবদালি। আহমদ শাহ আবদালির আন্ডারে কি হলো, আমাদের পাঞ্জাব ওয়াজ দ্য আন্ডার দ্য অকুপেশন অফ আহমদ শাহ আবদালির আন্ডারে এই আমাদের কি হলো, আমাদের পাঞ্জাবটা চলে এলো, ঠিক আছে, পাঞ্জাবের বেশ কিছুটা অংশ আহমদ শাহ আবদালি দখল করে নিলেন। রঘুনাথ রাও ডিফিটেড তিমুর son of Abdali and occupied the Punjab in 1758. রঘুনাথ রাও কি করেছিলেন, ঠিক আছে, তিমুর মানে আবদালির ছেলে তিমুরকে পরাস্ত করেছিলেন, ঠিক আছে, এবং পাঞ্জাবটা আবার অধিকার করে নিয়েছিলেন। এটা আবার একটা ইম্পর্টেন্ট জায়গা। 1758 the Maratha saw a extended for the Indus to Deccan. মারাঠারা আন্দোলিত করেছিল সিন্ধু থেকে ডেকান পর্যন্ত। An agreement was reached between the Mughal Emperor Ahmad Shah and the Peshwa 1752 AD that the latter would protected the Mughal Emperor from internal and external, ঠিক আছে, এবং কি করলো, এটা আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল দিক থেকে কি করলো, আমাদের বিস্তার লাভ করলো, হলো enemies in the return for the Chouth of the Northwest province in the told revenue of Agra and Azmin province. আগ্রা এবং আজমিন প্রভিন্সে বিস্তার লাভ হলো। The agreement brought the Marathas in direct conflict with the Ahmad Shah Abdali of Afghanistan. হয়ে গেল, এবং এই এগ্রিমেন্টটা কি করলো, যেটা নিয়ে আসলো মারাঠাদের ইন ডাইরেক্ট কনফ্লিক্ট, সরাসরি একটা দ্বন্দ্বের মধ্যে আহমদ শাহ আবদালি এবং আফগানিস্তানের মধ্যে হলো। এবার আমি যাচ্ছি দ্য ব্যাটল অফ পানিপথ, জানুয়ারি 1761 resulted in the defeat of the Maratha by Ahmad Shah Abdali and to death of বিশ্বাস রাও। ক্লিয়ার? দ্য ব্যাটল অফ পানিপথ 1761 সালে হলো, যেটার ফল ছিল কি, দ্য মারাঠা বাই আহমদ শাহ আবদালি ইন দ্য ডেথ, ঠিক আছে, ডেথ অফ দ্য বিশ্বাস রাও। 1761 সালে যখন তৃতীয় পানিপথের যুদ্ধ হয়, খুব রিমার্কেবল ব্যাপার, তখন মারাঠাদের পক্ষে সেনাপতি কে হয়েছিলেন, মারাঠাদের পক্ষে সেনাপতি হয়েছিলেন আমাদের এক বিখ্যাত লোক, কি নাম বলতে পারো, সদাশিবরাও ভাও, যে ছিল কাজিন অফ নানা সাহেব, নানা সাহেবের কাজিন ছিল, নানা সাহেব মানে হচ্ছে আমাদের বালাজি বাজিরাও, এবং তার নিজের ছেলে বিশ্বাস রাও, ঠিক আছে, মানে বালাজি বাজিরাও ছিল বিশ্বাস রাও নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে প্রধান সেনাপতি কি হলো, সদাশিবরাও ভাও, ডব্লিউসিসি পিলিতে বহুবার এসছে, মারাঠাদের প্রধান সেনাপতি কে ছিল, তাকে অ্যাসিস্ট করেছিল কে, বিশ্বাস রাও, এবং এরা যুদ্ধ করতে যায়, এবং এই যুদ্ধ করতে গিয়ে মারাঠা সাম্রাজ্য পুরো বিধ্বস্ত হয়ে যায়, হলো, তাদের 28,000 সেনাবাহিনী নিয়ে গিয়েও তারা কিন্তু কিছু করতে পারে না, আহমদ শাহ আবদালি তারা চূড়ান্ত ভাবে পরাস্ত করে দেয়। ক্লিয়ার? এবং এই খবর পাওয়া মাত্রই আমাদের কি হয়, বালাজি বাজিরাও ভগ্ন হৃদয়ে মারা যায়। ঠিক গেল? এবং এখানে বলে দিই, দুজন বিখ্যাত ব্যক্তি এর মধ্যে থেকে পালিয়ে গিয়ে বেঁচেছিলেন, একজন নানা ফাডনবিস এবং আরেকজন হচ্ছে মাহাজি সিন্ধিয়া, এবং তারাই কিন্তু পরবর্তীকালে মারাঠা ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছিল। হয়ে গেল? এবং এই তৃতীয় পানিপথের যুদ্ধে একটা প্রশ্ন মনে রাখবে, ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, যে তৃতীয় পানিপথের যুদ্ধে একজন মীর ই আতিশ ছিল, মীর ই আতিশ বা আমাদের কি বলবো, তিনি হচ্ছেন আমাদের আহ বলোটাকে মীর ই আতিশ ছাড়া আমরা কি বলতে পারি, তিনি ছিলেন আমাদের মারাঠাদের পক্ষ থেকে একজন চিফ অফ দা, আমাদের কি বলবো, আমাদের আর্টিলারি, চিফ অফ দা আর্টিলারি বা মীর ই আতিশ কে ছিলেন বা গোলন্দাজ বাহিনীর প্রধান ছিলেন আমাদের কি নাম, ইব্রাহিম খান গাদ্দি। ইব্রাহিম খান গাদ্দির নামটা মনে রাখবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার কি হলো, আমাদের হি ওয়াজ সাকসিডেড বাই আমাদের মাধব রাও, পেশোয়া মাধব রাও খান। After the death of Balaji Bajirao, his younger son Madhav Rao was placed on the Peshwa's gaddi. Clear? কি হলো, বালাজি বাজিরাও এর মৃত্যুর পর তার সবচেয়ে ছোট পুত্র মাধব রাও সিংহাসনে বসলো। Since the new Peshwa was only 17 years old,
মাত্র 17 বছর বয়স ছিল। এখানে আমরা ছবিটা তাকে দেখতে পাচ্ছি। Old, his uncle Raghunath Rao, the eldest surviving member of the Peshwa's family, became his regent and the de facto rule of the state. এবং কি হয়েছিল, আমাদের 17 বছর পরে রঘুনাথ রাও সার্ভাইভ করেছিল পেশওয়া ফ্যামিলিতে অ্যান্ড বিকেম হিজ রিজেন্ট ইন দ্য ডিফ্যাক্টো রুলার অফ দ্য স্টেট। সম্পূর্ণভাবে একটা কি বলবো ডিফ্যাক্টো রুল চালু করেছিল। During this period, serious differences broke out between the Peshwa. সত্যি কথা বলতে গেলে একটা ভয়ঙ্কর যুদ্ধ কি করেছিল, মারাঠা সাম্রাজ্যকে ভেঙে দিয়েছিল and his uncle, leading to war between the two 1762, in which the Peshwa army was defeated. এবং সেই সময় কি হয়, পেশোয়া আর্মিটা পরাস্ত হয়। 1765, Raghunath Rao demanded the partition of Maratha state between himself and Maratha. 1765 সালে রঘুনাথ রাও দাবি করেছিলেন যে পার্টিশনটা মারাঠা স্টেটের পক্ষ থেকে। During this period, the Maratha tried to restore the lost position in North India. ঠিক আছে, এবং তারই সময় কি হলো, ট্রাই টু রেস্টোর, তারা আবার সেই পুনরুদ্ধার করার চেষ্টা করে, যেটা হচ্ছে নর্থ ইন্ডিয়া, এটা বালাজি বাজিরাওয়ের সময় হারিয়ে গেছিল। In January 1771, Mahaji Sindhia occupied Delhi. 1771 সালে মহাজি সিন্ধিয়া দিল্লিতে অকুপাইড করলেন, ইম্পর্টেন্ট, অ্যান্ড সাকসিডেড এক্সাইটিং মানি ফ্রম দ্য লিডিং রাজপুত প্রিন্সেস। এবং রাজপুত প্রিন্সেসের কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা তিনি নিয়েছিলেন। বাট বলছে প্রিম্যাচিওর ডেথ অফ মাধব রাও, যখন মাধব রাওয়ের প্রিম্যাচিওর ডেথ হয়েছিল তখন তিনি রাজপুতদের কাছ থেকে প্রচুর জায়গায় টাকা পয়সা নিয়েছিলেন এবং দিল্লিতেও জায়গাটাও তিনি অকুপাই করেছিলেন। In November 1772, placed Maratha dominion in the deep crisis. 1772 সালের পরে কি হলো, মারাঠা একটা প্রচন্ড রকমভাবে ক্রাইসিসের মধ্যে পড়ল। মাধব রাও ওয়াজ দ্য লাস্ট গ্রেট পেশোয়া। মাধব রাও ছিল কিন্তু মনে রাখবে শেষ শক্তিশালী পেশোয়া। হ্যাড হি সার্ভাইভ লঙ্গার, দ্য মারাঠা এম্পায়ার কুড হ্যাভ বিন সেভ ফ্রম দ্য ডিজাস্টার। এবং সম্পূর্ণভাবে একটা ধ্বংসের পথে চলে গেল। When the Maratha state was বলছে প্যারালাইজড বাই ইন্টারনাল স্ট্রিফ, হায়দার আলী অফ মাইসোর বলছে র্যাভেজড দ্য মারাঠা টেরিটরিজ। হায়দার আলী সম্পূর্ণভাবে র্যাভেজ করে দিল, ঠিক আছে, সম্পূর্ণ ধ্বংস করলো ইন বলছে কর্ণাটক ডিউরিং হিস টাইম। হায়দার আলী আমাদের কি হলো, মারাঠা সাম্রাজ্য থেকে মারাঠা সাম্রাজ্যের বেশ কিছু জায়গাটাকে কি করলেন, কর্ণাটক বলে জায়গাটা ছিল দক্ষিণ ভারতের, যেটা মারাঠাদের অধিকার ছিল, সেখানটা পুরোপুরি কি করলেন, পুরোপুরি অকুপাই করার চেষ্টা করলেন এবং সেখানে র্যাভেজ করলেন। ক্লিয়ার? এবার আসছি আমরা পেশোয়া নারায়ণ রাও। খুব দুঃখজনক এই ইতিহাসটা পেশোয়া নারায়ণ রাও। As Madhav Rao had no son, after his death, his younger brother Narayan Rao succeeded him as Peshwa. He effected as বলছে reconciliation with his uncle Raghava. রাঘবার সঙ্গে তিনি কি করেন, একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, but soon developed differences with him. As a result, Raghunath got killed him. রঘুনাথ রাও তাকে কি করে, হত্যা করে। Thereafter, the Maratha leader set up a council state known as তোমার কি বারাভাই সিস্টেম। এটা পরীক্ষা খুব দেয়, যখন কি বলবো পেশোয়া নারায়ণ রাও সিংহাসনে বসেন এবং তাকে যখন হত্যা করা হচ্ছে, হত্যা করার আগে পর্যন্ত মারাঠা পেশোয়াদের বাঁচিয়ে রাখবার জন্য কি করা হয়েছিল, একটা তোমার 12 জন দক্ষ মন্ত্রীর দ্বারা তাকে কি করা হয়েছিল, সেফ গার্ডের মধ্যে রাখা হয়েছিল, এটাকে আমরা বলি বারাভাই সিস্টেম। এটা কে করেছিল, এটা করেছিল মারাঠা জাতির চাণক্য, তাই তো, মারাঠা জাতির মেকিয়াভেলি। কি নাম তার, আমাদের নানা ফাড়নবিস করেছিল। দ্য ফিফথ পেশোয়া হু রুলড ওভার 9 months, 1772 থেকে 1773। এইবার আমরা এখান থেকে শুরু করার জায়গা হচ্ছে রঘুনাথ রাও। আমরা পরের ক্লাসে আমরা রঘুনাথ রাও পড়াবো, শুধু রঘুনাথ রাও নয়, সেই সঙ্গে সঙ্গে আমরা মাধব রাও নারায়ণকেও পড়াবো। ক্লিয়ার? বাজিরাও টু, শেষ পেশোয়া এবং নানা ফাড়নবিস আলাদা করে এবং মাহাজি সিন্ধু আমি আলাদা করে পড়াবো। এখানে দেখো মাধব রাও নারায়ণ, তার মাঝখানে রঘুনাথ রায় শাসনটা আমি এখানে লিখেছি। পেশোয়া নারায়ণ রাও, পেশোয়া মাধব রাও, মাধব রাও ওয়ানের পরে দেখো পেশোয়া নারায়ণ রাও, খুব কম সময় জন্য রঘুনাথ রাও এবং মাধব রাও নারায়ণ।
একজন মাধব রাও, একজন নারায়ণ রাও আর একজন মাধব রাও নারায়ণ, ভালো করে কিন্তু এটা গুলিয়ে ফেলবে না। একজন মাধব রাও, একজন নারায়ণ রাও, তারপর রঘুনাথ রাও, তারপরে আবার আসছে কি দুটোকে একসঙ্গে নিয়ে মাধব রাও এবং নারায়ণ রাও, সেই লেজ মাথার ব্যাপার, মাধব রাও নারায়ণ। তিনি একমাত্র পেশোয়া যিনি কমিটেড সুইসাইড, কিন্তু আমি বলবো নেক্সট ক্লাসে। তারপরে বাজিরাও আমাদের 2 দিয়ে শেষ হবে। তাহলে মনে রেখে দিও আমাদের আকর্ষণটা থাকছে সামনের দিন, দুর্দান্ত একটা আকর্ষণ। সেটা হচ্ছে আমাদের পেশোয়া নারায়ণ রাও, আমরা যেখানটা শেষ করলাম এই বারাবাই সিস্টেম, পেশোয়া নারায়ণ রাওর মৃত্যুর পরে যেটা শুরু করেছিল, ঠিক আছে, সেখান থেকেই রঘুনাথ রাও থেকে আমরা শুরু করবো। বারাবাই সিস্টেমে সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল কে? মাধব রাও নারায়ণ। ক্লিয়ার? তাহলে আমাদের সামনের দিন রঘুনাথ রাও থেকে স্টার্ট করবো। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, আমি আবার ফিরে আসছি। যাই হোক, পুঙ্খানুপুঙ্খভাবে মারাঠা সাম্রাজ্যের ইতিহাসটা আমি আলোচনা করলাম। ক্লিয়ার? এবং এখানে মারাঠা সাম্রাজ্য মানে পেশওয়াদের ইতিহাসটা। সামনের দিন আমি রঘুনাথ রাও, এক খল কুচক্রী, ঠিক আছে, এক দুর্দান্ত শয়তান ইতিহাস আমি বলবো। কিভাবে ইংরেজদের সঙ্গে সন্ধি করে নিয়ে তিনি কি করেছিলেন, আমাদের মারাঠা সাম্রাজ্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন হচ্ছে একটু বিষ। ঠিক আছে, সামনের দিনে আলোচনা করবো এবং অবশ্যই বাজিরাও টু, তার সুযোগ্য পুত্র বা তার অযোগ্য পুত্র যাই বল, তাদের ইতিহাসটা আমি আলোচনা করবো। বাই দা বাই, আমি আবারও একটু বলে রাখছি, যারা স্পেশাল ক্লাস করছো তারা প্লাস ক্লাসের জন্য ভর্তি হও এবং তোমরা এই রেফারেল কোডটাকে ইউজ করো। আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে DSSR, এবং 10% ডিসকাউন্ট নাও এবং পুরোপুরি 2 বছরের জন্য গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করো। মক টেস্টের ব্যবস্থা আছে আনএকাডেমি থেকে এবং তোমরা সুবিধা পাবে। এই লিঙ্কটা দিয়ে সব দেওয়া আছে। তবে আমি বলবো তোমরা 6 মাসের সাবস্ক্রাইব না করে তোমরা 2 বছরের জন্য সাবস্ক্রাইব করো, সেটা অনেকভাবে উপকৃত হবে। ক্লিয়ার? ইউটিউবের ক্লাস তোমরা অবশ্যই দেখতে পাবে। যদি তোমরা একদম সঙ্গে সঙ্গে লাইভ দেখতে না পারো, তোমরা রাত্রিবেলা 10টা 11টার সময় দেখে নিতে পারো। খুব শান্তভাবে দেখবে। খুব জটিল ইতিহাসটা আমি সহজভাবে বর্ণনা করেছি প্রচুর ইনফরমেশনের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে রাখলাম আমি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে চললাম।